হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের মাঝে আজ রিজনিং এর একটি মোস্ট গুরুত্বপূর্ণ টপিক কি সিকোয়েন্স অ্যান্ড সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে, যেটা তোমরা সবাই কমেন্টে জানিয়েছিলে যে স্যার এই টপিকটা নিয়ে আসুন। তা আজ চলে এসেছি তোমাদের মাঝে একদম ক্রান্তিকারী ধামাকাধার ক্লাস নিয়ে, যাতে করে এক্সাম হলে তোমরা এই টাইপের প্রশ্ন দেখা মাত্রই না জাস্ট সলভ করে আসতে পারো ওবি সেকেন্ডের মধ্যে। তা চলো এবার আর কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। তা চলো এবার প্রথম প্রশ্ন শুরু করা যাক। কি বলেছে দেখো, যে 50 জন বিদ্যার্থীর একটি ক্লাসে আরিয়ান শীর্ষ থেকে 17তম অবস্থানে রয়েছে, তাহলে নিম্ন প্রান্ত থেকে এর অবস্থান কি হবে। দেখো এই টাইপের প্রশ্ন একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত টোটাল কমপ্লিট করে দেবো। দরকার কি তোমাদের পুরো ক্লাসটিকে না মনোযোগ সহকারে দেখা, আর পুরো ক্লাসটি যদি মনোযোগ সহকারে দেখে নাও, আমি গ্যারান্টি সহকারে বলবো তুমি যত কমজোর হও না কেন, এই ক্লাস দেখার পর থেকে তোমাদের আর কোনো প্রবলেম আসার কোনো প্রশ্নই থাকে না। তা চলো এবার দেখো কি বলেছে, যে বলেছে 50 জন রয়েছে একটি ক্লাসে আর আরিয়ান ওপর থেকে বলেছে 17তম, তাহলে নিম্ন থেকে কততম হবে। তাহলে কি করব আমরা, তাহলে 50 থেকে কি করব, ওপর থেকে যে 17তম আছে ওটা বাদ দিয়ে দেবো। তাহলে 50 থেকে যদি 17তম বাদ দিয়ে দেওয়া থাকছে তাহলে কত, তাহলে আমাদের 33। তাহলে 33 জন থাকে, তার মানে আরিয়ানের পেছন পর্যন্ত 33 আছে, আর আরিয়ান কত জায়গায় রয়েছে, তাহলে এর সাথে আরিয়ানের নাম্বারটা যোগ করে দাও 1, তাহলে এই নাও চলে এসছে কত 34। তার মানে আরিয়ান রয়েছে 34তম স্থানে নিম্ন থেকে। বোঝা গেছে? চলো না আরো রয়েছে, আজ প্রপার ক্লিয়ার করে দেবো। দেখো প্রপার ক্লিয়ার করে দেবো। তাহলে এই নাও একটি পুরো ক্লাস, বলা আছে এই পুরো ক্লাসটি ধরো 50 জন রয়েছে। তা বলেছে আরিয়ান ওপর থেকে 17তম স্থান, ধরে নাও 17তম স্থানে এই জায়গাটা, তাহলে এখানে 17তম স্থানে কে রয়েছে, ওপর থেকে আরিয়ান রয়েছে। তা বলেছে এই নিচ থেকে কততম স্থানে আছে। তাহলে কি করব, টোটাল তো 50 জন রয়েছে আমাদের ক্লাসে শিক্ষার্থী, তাই না? টোটাল যদি 50 জন থাকে, 50 থেকে কি করব আমরা এই 17 বাদ দিয়ে দেবো, তাহলে চলে আসবে কত, আমাদের চলে আসবে তার মানে এই যে এইখান থেকে এইটুক চলে আসবে কত 33, তাই না? 50 থেকে 17 বাদ দিয়ে চলে আসছে 33। তাহলে 33 জন যদি হয়, তার মানে আরিয়ান রয়েছে কোথায়, এখানে। তাহলে 33-এর সাথে কি করবে 1 অ্যাড করে দেবে, তাহলে চলে আসবে 34তম। তার মানে আরিয়ান এই জায়গাটায় থাকবে 34তম স্থানে, আর আরিয়ানের পেছন পর্যন্ত কিন্তু 33। বুঝলে এবার? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখে এবার কি বলেছে, বলেছে যে একটি শ্রেণীতে পল্লবীর র্যাঙ্ক শীর্ষ থেকে 25তম এবং নিচের থেকে 18তম, তা ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের রেলওয়ের PYQ থেকে নেওয়া হয়েছে, টপ প্রশ্ন, যে টাইপগুলো তোমাদের বারবার কিন্তু এসেই থাকে। তা চলো এবার দেখো কি বলেছে, যে পল্লবী শীর্ষ থেকে 25তম, মানে টপ থেকে 25তম বলেছে, 25তম স্থানে, এবং নিচের থেকে বলেছে কত 18তম স্থানে। তার মানে দেখো ওপর থেকে যদি 25তম ধরে এই জায়গাটা হয় আর নিচের থেকে 18তম এই জায়গাটা হয়, তাহলে বলেছে টোটাল বিদ্যার্থীর সংখ্যা কত, কিভাবে বের করব। তাহলে 25 আর নিচে 18 যোগ করে দেবো, তাই তো? মুখে মুখে বলতে পারো 25 আর 18 কি করব, যোগ করব। 25 আর 18 যোগ করলে চলে আসছে কত আমাদের 43। 43 থেকে কি করবো আমরা 1 মাইনাস করব, তাহলে চলে আসবে কত টোটাল চলে আসছে কি আমাদের 42। কি বলে দিচ্ছে, টোটাল শিক্ষার্থীর সংখ্যা তাহলে কত পেয়ে গেলাম 42। কারেক্ট অ্যান্সার। জাস্ট এইটুক লাগবে, কি করে দেখো না, চলো। তা বলেছে দেখো যে পল্লবীর স্থান শীর্ষ থেকে 25তম, তার মানে ধরো এই হচ্ছে আমাদের শীর্ষ থেকে 25তম বলেছে, তো তার মানে ধরো এখান থেকে এইটুকু নিলাম আমি, শীর্ষ থেকে 25তম স্থানে এখানে রয়েছে কে, আমাদের পল্লবী। এ নাও পল্লবীকে P দিয়ে দিলাম। এবার বলেছে যে নিচ থেকে 18তম স্থান, তার মানে ধরো এখান থেকে এইটুকু জায়গাটায় রয়েছে 18তম স্থানে, তার মানে পল্লবী ওপর থেকে রয়েছে 25তম স্থানে আর নিচ থেকে রয়েছে 18তম স্থানে। তাহলে টোটাল বলো এখান থেকে পুরো এই পর্যন্ত টোটাল কতজন হলো, তাহলে 25 আর 18 যোগ করব, চলে আসবে কত, তাহলে আমাদের 43। তাহলে বলো তো পল্লবীকে এখানে দুবার ধরা পড়েছে না, একবার ওপর থেকে নেওয়ার সময় ধরলাম পল্লবী এখানে, একবার নিচ থেকে ধরার সময় ধরলাম এখানে, তার মানে পল্লবী এবার এখানে দুবার কাউন্টিং পড়েছে। এর জন্যই আমরা কি করেছি, 43 থেকে 1 বাদ দিয়ে দিয়েছি, চলে এসছে কি আমাদের 42। তাহলে টোটাল শিক্ষার্থীর সংখ্যা 42 পেয়ে গেছি। বোঝা গেছে? তা তোমরাও যখনই এই টাইপের প্রশ্ন দেখবে যে ওপর থেকে এততম, নিচ থেকে এততম, টোটাল বিদ্যার্থীর সংখ্যা কত, যে কোনো এক্সামে দিয়ে আসুক না কেন ফার্কে চলে আসবে। কি করে, ওই যে ওপর থেকে সংখ্যা নিচ থেকে সংখ্যা যোগ করে 1 কি করবে তোমরা মাইনাস করে দেবে, ব্যাস চলে আসবে। এইটুকু টাইম তোমাদের খরচ হবে। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। চলো এই প্রশ্নটি দেখো এবার কি বলেছে, যে ছাত্রদের একটি ক্লাসে রাজেশ ওপর থেকে 15তম
এবং প্রকাশ নিচ থেকে 25তম। তা জ্ঞান প্রকাশের চেয়ে 10তম স্থান এগিয়ে। রাজেশ এবং জ্ঞানের মধ্যে ঠিক 10 জন ছাত্র থাকলে ক্লাসে মোট কতজন ছাত্র আছে? তা চলো, ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন। বলেছে যে ছাত্রদের একটি ক্লাসে রাজেশ ওপর থেকে 15তম স্থান। তাহলে এই নাও, রাজেশ ওপর থেকে 15তম স্থান, তার মানে এখানে চলে এসেছে কে? আমাদের রাজেশ 15তম স্থানে। তারপরে বলেছে কি যে প্রকাশ নিচ থেকে 25তম স্থানে আছে। তাহলে এই নাও, এখানে নিচ থেকে শুরু করলাম, এখানে ধরো প্রকাশ আছে, প্রকাশ কততম স্থানে আছে? 25তম স্থানে আছে। তারপরে বলেছে কি আবার যে জ্ঞান প্রকাশের চেয়ে 10তম স্থান এগিয়ে আছে, তাই না? তাহলে প্রকাশ তো এখানে, তাহলে এখান থেকে যদি 10তম স্থান যায় তাহলে ধরে নাও এখানে রয়েছে 10তম স্থানে কে রয়েছে? এখানে রয়েছে আমাদের জ্ঞান রয়েছে। তাহলে এখানে জ্ঞানকে জে দিয়ে আমরা লিখে দিলাম। হ্যাঁ, তাহলে জ্ঞান তাহলে কত? এখান থেকে যদি 10তম যদি এখানে যায় তাহলে 25 আর 10 35, তাহলে টোটাল এখান থেকে এই পর্যন্ত টোটাল তাহলে এখানে হয়ে যাচ্ছে 35তম। তার মানে আমরা এটা বলতে পারি যে জ্ঞান বাবাজি আমাদের নিচ থেকে 35তম স্থানে কিন্তু আমাদের এখানে আছে, তাই না? তারপরে কি বলেছে দেখো, যে রাজেশ এবং জ্ঞানের মধ্যে ঠিক 10 জন রয়েছে। তাহলে রাজেশ কোথায় আছে? আমাদের এখানে রাজেশ আছে, রাজেশ এখানে, আর জ্ঞান কোথায় রয়েছে? এখানে। তাহলে রাজেশ আর জ্ঞানের এই যে জায়গাটা, এই যে ফাঁকা স্পেসটা, এই জায়গাটায় বলেছে কজন আছে? 10 জন আছে। তাহলে বলেছে যে ক্লাসে মোট কতজন ছাত্র রয়েছে, তার মানে পুরো এখান থেকে এই পর্যন্ত টোটাল কতজন ছাত্র আছে সেটাই কিন্তু আমাদের বের করতে বলেছে। তাহলে এই নাও, দেখো তো এখান থেকে এইটুকু তো আমরা কত পেয়ে গেছি? 35। তার মানে এইটুকু যদি 35 পেয়ে যায়, আবার এখান থেকে এইটুকু কত? আমাদের 10, তাই না? 10 পেয়ে গেছি, 35-এর সাথে কি করবো? আমরা 10 অ্যাড করব। আবার এখান থেকে এইটুকু কত বলেছে? এখান থেকে এইটুকু বলেছে তো 15, তাহলে এখান থেকে এইটুকু কত হচ্ছে? আমাদের 15। তাহলে এই টোটাল কি করবো? এবার আমরা অ্যাড করে দেবো। তাহলে বলো 35 আর 10-এ কত চলে এসছে? 35 আর 10-এ 45, 45 আর এখানে চলে এসছে কত? আমাদের এখানে 15। তাহলে 45 আর 15কে যোগ করে দেবো, তাহলে চলে আসবে কত? আমাদের এখানে 60। তাহলে এই নাও, তাহলে বলো টোটাল তাহলে মোট আমাদের কি চেয়েছে? টোটাল, তাহলে দেখো টোটাল আমাদের কতজন ছাত্র রয়েছে? তার মানে টোটাল ছাত্র রয়েছে আমাদের 60 জন। বোঝা গেছে এবার? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো এবার কি বলেছে, যে 67 জন শিক্ষার্থীর একটি ক্লাসে টিনা শীর্ষ থেকে 12তম এবং তার বন্ধু ঋষভ নিচ থেকে 26তম স্থানে রয়েছে। টিনা এবং ঋষভের মধ্যে কতজন ছাত্রের অবস্থান রয়েছে? তাহলে দেখো এই টাইপের প্রশ্ন কিভাবে সলভ করে, দেখো মুখে মুখেও না তুমি সলভ করতে পারো। যে টোটাল মাঝে কত রয়েছে ছাত্র? 67 জন। এবং বলেছে টিনা ওপর থেকে কততম স্থানে? বলেছে 12তম। ওপর থেকে 12তম বলেছে টিনা, আর ঋষভ বলেছেন নিচ থেকে 26তম। তাহলে 12 আর 26কে কি করো তুমি? যোগ করো। 12 আর 26 যোগ করে কত চলে আসছে? আমাদের 38। তাহলে 67 থেকে আমরা 38 বাদ দিয়ে দেবো, তাহলে চলে আসবে কত? 29 আমাদের কারেক্ট অ্যান্সার। কি করে দেখো, বলেছে টোটাল আমাদের কত বলেছে? শিক্ষার্থী রয়েছে এখানে, টোটাল ছাত্র কত? টোটাল রয়েছে আমাদের এখানে 67, তাই না? তাই তো বলেছে যে 67 জন শিক্ষার্থীর একটি ক্লাসে, তাহলে এতজন রয়েছে আমাদের 67 জন শিক্ষার্থীর একটি ক্লাসে। বলেছে টিনা ওপর থেকে থাকবে কততম স্থানে? বলেছে আমাদের 12তম স্থান। তার মানে এখানে রয়েছে 12তম স্থানে কে রয়েছে? আমাদের 12তম স্থানে রয়েছে টিনা। আর বলেছে ঋষভ রয়েছে নিচ থেকে 26তম স্থান, তাই না? নিচ থেকে 26তম, ধরো এখানে এই নিচ থেকে 26তম স্থান এখানে কে রয়েছে? আমাদের ঋষভ রয়েছে, ঋষভ। তাহলে বলেছে এই যে টিনা আর ঋষভ, এই যে দুজনার মাঝে এই যে ফাঁকা স্পেসটা রয়েছে, এখানে বলেছে কতজন রয়েছে। বোঝা গেছে? তাহলে কি করব আমরা? এখান থেকে রয়েছে 12তম, এখান থেকে রয়েছে 26তম, তাহলে 12 আর 26 টোটাল কত হচ্ছে? আমাদের 12 যোগ 26 টোটাল চলে এসছে কত? আমাদের 38, তাই না? তাহলে এখানে আর এখানে নিচ থেকে মিলিয়ে টোটাল 38 জন আছে শিক্ষার্থী। তাহলে টোটাল শিক্ষার্থী কত? আমাদের 67। তাহলে 67 থেকে আমি যদি 38টা বাদ দিয়ে দিই, তাহলে যেটুক যারা পড়ে থাকবে তারা কোথায় অবস্থান করবে? এই ফাঁকা জায়গাটায়, তাই না? তাহলে এখানে 67 থেকে 38 বাদ দিয়ে দাও, তাহলে চলে আসছে কত? আমাদের 29। তার মানে মিডিলে এখানে কতজন রয়েছে? আমাদের মিডিলে এখানে 29 জন রয়েছে। বোঝা গেছে? এবার দেখো
ক্লাস দেখার সাথে সাথে তোমরাও কি করবে, টেলিগ্রামে অ্যাড হবে। টেলিগ্রামের লিঙ্ক কোথায় পাবে, দেখো ডেসক্রিপশনে রয়েছে, ওখান থেকে যাও, গিয়ে সমস্ত ক্লাসের না পিডিএফ দেওয়া হয়, ওখান থেকে তোমরা পিডিএফগুলো কি করবে, ক্রমাগত প্র্যাকটিস করতে থাকবে। দেখো তোমাদের কিন্তু সিলেকশন এবার নিতেই হবে, তার জন্য যাবতীয় যত ক্লাস তোমাদের প্রয়োজন, যত ডাউট প্রয়োজন জিজ্ঞাসা করো না, আমি তোমাদের সাথে সব সময় রয়েছি। কিন্তু বাবা সিলেকশন তোমাদের নিতে হবে, একটু জেদ তো জেদ, বোঝা গেছে? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যায়। এই প্রশ্নটি দেখো এবার কি বলেছে, যে ডাইরেক্ট শব্দের সমস্ত অক্ষর বর্ণানুক্রমিকভাবে সাজানো হলে কয়টি পদ অপরিবর্তিত থাকবে? তাহলে কি বলেছে, আমাদের শব্দ দিয়েছে ডি আই আর ই সি টি, বলেছে এই যে শব্দটা, এই শব্দটাকে যদি বর্ণমালা অনুযায়ী সাজাও তাহলে কটি অক্ষর স্থান অপরিবর্তিত থাকবে, মানে কোনো চেঞ্জ হবে না। দেখো কিভাবে করবে, তার মানে দেখো এই যে আমাদের লেটারগুলো রয়েছে, এই লেটারগুলোকে আগে কি করব, আমরা বর্ণমালা অনুযায়ী সাজাবো। তাহলে বলো বর্ণমালা যদি সাজাই তাহলে সর্বপ্রথম আমাদের এখানে কোন লেটারটা আসবে, নিশ্চয়ই আমাদের কি আসবে, সি আসবে। দেখো না হলে তোমরা কি করতে পারো, আরেকটু ফাস্ট এখানে সবারই কি করতে পারো, তোমাদের কাউন্টিংগুলো দিয়ে দিতে পারো, নাম্বার কাউন্টিং, যে ডি কততম লেটার হয়, ডি হয় 4তম, আই হয় 9, আর হয় 18, ই হয় 5, সি হয় 3 আর টি হয় 20। তাহলে এবার বলো সর্বপ্রথম তাহলে কোন লেটার আসবে আমাদের বর্ণমালা সাজালে, সি আসবে, তাহলে ডি এসো আসি, সি লিখে দাও। তারপরে কোন লেটার আসবে, তারপরে আসবে ডি, তাহলে এখানে ডি লিখে দাও। তারপরে কোন লেটার ই, তাহলে আর এসো আসি, ই লিখে দাও। তারপরে কে আসবে, আমাদের 5 হয়ে গেছে, আসবে কোথায় 9, তাহলে আই এখানে লিখে দাও। তারপরে আসবে 18, আর এখানে লেখো। তারপরে আসবে কত, টি 20, তা ব্যাস এখানে টি লিখে দাও। বোঝা গেল? এই নাও বর্ণমালা অনুযায়ী আমরা পরপর সাজিয়ে নিলাম। তা সাজানো যদি হয় তাহলে এবার বলো যে কোন বর্ণমালাটির আমাদের বা কোন লেটারটির এখানে স্থান পরিবর্তন হয়নি, মানে সেম রয়েছে। দেখো একমাত্র এখানে টি আর টি সেম রয়েছে, তার মানে আমরা বলতে পারি যে একটি লেটার যার কোনো স্থান পরিবর্তন হয়নি। তাহলে এবার আমরা দেখব অপশান কোথায় রয়েছে, বোঝাতে পারলাম? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো এবার কি বলেছে, যে জাহ্নবী এবং প্রণীতা একটি সারির শেষে দাঁড়িয়ে আছে, যেখানে সমস্ত ছাত্র উত্তর দিকে মুখ করে আছে। জাহ্নবী এবং রবির মধ্যে মাত্র 26 জন দাঁড়িয়ে আছে, তার রবি ও প্রণীতার মাঝে দাঁড়িয়ে আছে মাত্র 14 জন। তার সারিতে মোট কতজন ছাত্র আছে? ভারী ইন্টারেস্টিং প্রশ্ন। তা চলো কি বলেছে দেখো, যে একটি লাইন আছে, ধরো সবাই উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, বলেছে কি এবার জাহ্নবী এবং প্রণীতা লাইনের শেষে দাঁড়িয়ে আছে। তাহলে ধরো এখানে রয়েছে আমাদেরকে জাহ্নবী রয়েছে আর প্রণীতা রয়েছে একদম এপাশে, প্রণীতা, হ্যাঁ। তারপরে কি বলেছে দেখো, যে জাহ্নবী এবং রবির মধ্যে মাত্র 26 জন দাঁড়িয়ে আছে। তাহলে জাহ্নবী তো এখানে, তার মানে রবিকে ধরো এখানে দিয়ে দাও, এখানে রবিকে দিয়ে দিলাম। তাহলে বলেছে এদের মাঝে 26 জন আছে, তার মানে এই যে এখান থেকে এইটুকুর মধ্যে 26 জন। তারপরে কি বলেছে দেখো এবার, যে রবি ও প্রণীতার মাঝে দাঁড়িয়ে আছে মাত্র 24 জন। তাহলে রবি তো এখানে আর প্রণীতা আছে এখানে, তার মানে এই যে রবি আর প্রণীতা এই যে জায়গাটুকু, এইটুকুর মধ্যে আছে কজন, বলেছে আমাদের 14 জন। তাহলে লেখো এখানে 14 জন। তাহলে বলেছে যে এই টোটাল লাইন মানে এখান থেকে এই পর্যন্ত টোটাল কতজন আছে, টোটাল কতজন আছে, তাহলে কতজন আছে বলো তো দেখি তোমরা নিজেরা করো, সলভ করো না, সলভ করার কমেন্টে জানাও আর ক্রান্তিকারী এনে দাও কমেন্ট করে, আজ কমেন্টের 22 বইয়ে দাও। দেখো বলেছে কি টোটাল কতজন আছে আমাদের, কিভাবে বের করবো আমরা, দেখো তো এখান থেকে এইটুকু কতজন আছে, বলেছে না জাহ্নবী আর রবির মধ্যে 26 জন। তাহলে দুজনের মধ্যে যদি 26 জন হয় তাহলে এখানে জাহ্নবী আছে আর রবি আছে, তাহলে 26-এর সাথে কি করব আমরা 2 অ্যাড করে দেব। দুজনার মধ্যে 26 জন, আর মধ্যে যদি 26 জন বলে তার মানে প্রথম আর ওইদিকে লাস্ট দুজনকে কি করব আমরা যোগ করব। তাহলে টোটাল এখান থেকে এইটুকু পেয়ে যাবো কত আমরা 28। টোটাল এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ রবি পর্যন্ত রয়েছে কতজন, রবি পর্যন্ত রয়েছে 28 জন। আর এখান থেকে এইটুকু দেখো কতটা রয়েছে এদের মধ্যে 14। তাহলে এখানে প্রণীতাকে তো ধরবে, প্রণীতাকে এখানে ধরবে, তাহলে বলো 14 যোগ এখানে প্রণীতা, তাহলে এইখান থেকে এই পর্যন্ত প্রণীতা পর্যন্ত টোটাল কতজন হয়ে গেল আমাদের 15 জন। এটা কিন্তু ধরো না, কারণ এখানে তো একবার এখানে ধরে নিয়েছি, এর জন্য আমরা কি করব যে 28-এর পরের থেকে এই পর্যন্ত ধরবো, তাহলে 14 যোগ 1 করবো এখানে 15, তাহলে এই নাও, তাহলে এখান থেকে পেয়েছি 15।
এখান থেকে এইটুকু পেয়েছি 28 আর এখান থেকে এইটুকু টোটাল 15, তাহলে 15 যোগ 28 করে দেবো। তাহলে কত চলে আসছে আমাদের? 15 যোগ 28 দেখো 8 আর 5 13 3, অর্থাৎ 28 যোগ 15 সমান সমান চলে আসছে কত আমাদের? 8 5 13 3 চলে আসছে হাতে 1, 2 এর আগে 3 এর আগে 4, 43। তাহলে এই না আমাদের পুরোটাই আমাদের কতজন আছে টোটাল রয়েছে আমাদের 43 জন চলে আসলো আমাদের কারেক্ট আনসার। বুঝতে পারলে? তুফানি আসা চাই, সিলেকশন কিন্তু এবার নিশ্চিত নিতেই হবে। তোমাদের বলেছি যাবতীয় যা কিছু প্রয়োজন সব পেয়ে যাবে। প্র্যাকটিস প্রয়োজন, চলে যাও না টেলিগ্রামে অ্যাড হও, ওখানে সমস্ত ক্লাসের কিন্তু পিডিএফ দেওয়া হয় সম্পূর্ণ ফ্রিতে। দরকার কি বলতো? তোমাদের ভালোবাসা এবং তোমাদের পরিবারকে আরো বিস্তারিত করা, যেখানে তুফানি এনে দেওয়া। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো এবার কি বলেছে, যে ইংরেজি বর্ণমালাকে বাদিক থেকে ডান দিকে লেখা হয়, তাহলে বাদিক থেকে 12তম অক্ষরের পঞ্চম বর্ণ কি হবে? দেখো এই টাইপের প্রশ্ন কি বলেছে, যে ইংরেজি বর্ণমালাকে যদি বাদিক থেকে ডান দিক পর্যন্ত লেখা হয়, তার মানে ধরো এ বি সি ডি এইভাবে ধরে লেখা হয় এদিকে জেড পর্যন্ত। বলছে যদি এইভাবে বাদিক থেকে আমি ডান দিকে ভেবে লিখি, তাহলে বাদিক থেকে মানে এই দিক থেকে 12তম অক্ষর বলেছে, 12তম অক্ষরের আবার পঞ্চম বর্ণ। তাহলে বলো এখানে যদি 12তম অক্ষর চলে আসে আমাদের কি এল, তাহলে 12তম থেকে আমরা আবার এখানে পঞ্চম বর্ণ যাব, এভাবে 1 2 3 4 5 করতে এখানে চলে আসবো, পঞ্চম বর্ণ আসবো, তাহলে 12 আর 5 চলে আসবে কি 17। তাহলে বলো এখানে 17তম বর্ণ আমাদের কি চলে আসবে, আর 17তম বর্ণ চলে আসবে কি আমাদের কিউ। তার মানে চলে আসলো কিউ আমাদের কারেক্ট আনসার। জাস্ট মুখে মুখে সলভ করতে পারো যে ইংরেজি বর্ণমালাকে বাঁ দিক থেকে ডান দিক লিখতে বলেছে, লেখো। তা বলেছে কি তারপরে 12তম বর্ণের ডান দিকের পঞ্চম বর্ণ, তাহলে 12তম বর্ণ তার আবার ডান দিকের পঞ্চম বর্ণ, তার মানে টোটাল 12 আর 5 17তম বর্ণ, আর 17তম বলতে বর্ণ কি চলে আসে আমাদের? কিউ চলে আসে। ব্যাস এতটা ইজি ভাবে জাস্ট কনসেপ্টটা তোমাকে ক্লিয়ার রাখতে হবে। বোঝা গেছে? আর একটা কথা না বললে নয়, দেখো তোমাদের জন্য না ভীষণ একটি সুখবর দিতে চলেছি, কারণ তোমাদের দেখো খুব শীঘ্রই তোমাদের ডিমান্ড অনুযায়ী চলে এসছে কি সায়েন্সের পুরো ধামাকাধার টপিক ওয়াইজ থিওরি ক্লাস। যে জিকে অনেকেই বলে নাকি স্যার আমাদের জিকে না মাইন্ডে থাকে না, কিছু তো একটা বলুন যাতে আমাদের মাথায় থাকে। আরে মুশকিল, আমি বলবো তোমরা যা জিকে সঠিকভাবে হয় পড়নি, নাহলে তোমাদের কেউ শেখায়নি। জিকে কিভাবে পড়তে হয় না তোমাদের তা শিখিয়ে দেবো। দরকার কি বলো তো, তোমরা তোমাদের পরিবার অর্থাৎ এফবিআইকে ক্রান্তিকারীর মতো চারদিকে ছড়িয়ে দাও, যাতে করে না সবাই একবদ্ধ হয়ে যায়। তখনই না আসবে মজা, পড়ানোর তুফানি এসে যাবে, তখনই জিকের মজা আসবে, তখনই ডিসকাস হবে, তোমাদের মাঝে সাথে কথা হবে, তবেই আসবে কিন্তু জিকে এখানে সেভ হবে, লাইফ টাইমের জন্য সেভ হয়ে যাবে, আর কখনো ভুলবে না। বোঝাতে পারলাম? তা যাই হোক বন্ধুরা, তোমরা ক্রমাগত কিন্তু প্র্যাকটিস করতে থাকো। প্র্যাকটিস পাবে কোথায়? প্রশ্ন, প্র্যাকটিস পাবে কোথায়? যাও না, দেখো ডেসক্রিপশনে তোমাদের লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামে, ওখানে সমস্ত ক্লাসের কিন্তু পিডিএফ দেওয়া হয়, ওখান থেকে প্র্যাকটিস করে নেবে। বোঝাতে পেরেছি? তা যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।